গন্ধটা কিন্তু আসছেই। তার কারণ গোপালগঞ্জে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা ঘটনা যেখানে আওয়ামী লীগ ফিরতে পারে। আওয়ামী লীগ যদি ফেরে বা আওয়ামী লীগের যে একেবারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরতে পারে, তিনি হুমকিও দিচ্ছেন বারবার করে। এই গোপালগঞ্জের ঘটনার পর থেকে তারা কি অতিরিক্ত সচেষ্ট, বা এইখানে কোনো জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ওয়াকারুজ্জামান বা ওয়াকারুজ্জামানের সিন্ডিকেট তারা কি কোনোভাবে এই বাংলাদেশের শরিয়ত আইন বা এই হিজবুল মুজাহিদ্দিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে একেবারে তারা দেশ তুলে দিতে চাইছেন, যাতে করে পাকিস্তান যে ধরনের শাসন চালায় সেনাদের তরফ থেকে, সেনারা তারা শেষ কথা, বাংলাদেশেও কি এবার সেটা হতে চলেছে? সেই ছক করতে গেলে প্রাথমিকভাবে কিন্তু একটা সামরিক তোড়জোড় করতেই হবে, যাতে হাসিনাকে রুখে দেওয়া যায়, যাতে এই নির্বাচনের আগে কোনোভাবে সেনাদের গুরুত্ব এস্টাবলিশ করা যায়। সেক্ষেত্রে কি এই মহড়া চালানো হচ্ছিল, বিশেষ মহড়া, যেই কারণে এই কোনোভাবে কোনো গুরুত্ব ছাড়া এইরকম একটা ঘটনা, এইরকম একজন ব্যক্তি যার প্রাক্তন অভিজ্ঞতাও আছে, তাকে মাত্র একা সিঙ্গেল হ্যান্ডেডলি তাকে একেবারে ফ্লাইট বা এই ধরনের এয়ারক্রাফট রান করতে দেওয়া হলো, যেখানে এই এয়ারক্রাফট পুরনো। প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছেছে আমাদের কাছে, যে মেকানিজম কারণের জন্যই বা টেকনিক্যাল ফল্টের জন্যই প্রাথমিকভাবে এই এয়ারক্রাফটটি ভেঙে পড়ে। আমরা এই যে ভিডিও আমরা দেখেছি, বিশেষ কিছু ভাইরাল ভিডিওতে বা যে ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, যে এই ফ্লাইট কিন্তু বা এই যে এয়ারক্রাফট সেটা কিন্তু আকাশেই জ্বলে যায়, এরপর ভেঙে পড়ে এই মাইলস্টোন স্কুলে। কিন্তু এইখানে বাংলাদেশের ইরেসপন্সিবিলিটি যেমন তুলে ধরার চেষ্টা করছি আমি, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে ভারতের বিরুদ্ধে কি তাহলে ষড়যন্ত্র? অন্যদিকে যদি দেখা যায় যে চীনের ইনভলভমেন্ট রয়েছে, চীন কিন্তু এই যে এয়ারক্রাফট তারা দিয়েছে, এবং আমি একেবারে তথ্য নিয়ে বলার চেষ্টা করব যে চীন থেকে কিন্তু এর আগে বাংলাদেশ 11টা এয়ারক্রাফট নিয়েছে, এই এয়ারক্রাফট, এবং যার মধ্যে অধিকাংশ চাইনা মেড প্ল্যান, এবং লাস্ট কয়েক বছরে কিন্তু 11টি দুর্ঘটনাও ঘটেছে, এবং এই 11টি দুর্ঘটনার অধিকাংশ অর্থাৎ 7 থেকে 8টা সেটা কিন্তু চায়নার তৈরি প্লেন বা এয়ারক্রাফট, বা রাশিয়ান মেড এয়ারক্রাফট কিন্তু 3টে রয়েছে। এই ঘটনা কিন্তু পরিষ্কার প্রমাণ দেয় যে চায়না মাল বেশি দিন টেকে না। ফলে চীনের তরফ থেকে এই বিষয়টা কিন্তু পরিষ্কার, চীন কিন্তু এই গোটা ঘটনায় এবার বিপক্ষে পড়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে তথ্য আমি তুলে ধরার চেষ্টা করলাম, বাংলাদেশের ইরেসপন্সিবিলিটি বা বাংলাদেশের দায়িত্ব জ্ঞানহীনতা, অন্যদিকে যদি দেখা যায় সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে ষড়যন্ত্র কিছু একটা ভিতরে ছিল, যে কারণে এই বিশেষ মহড়া চালাচ্ছিল এই ইউনুস সিন্ডিকেট। এবং একটা বিশেষ মহড়া কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় না থাকার কারণেই, কোনো বড় মহড়া নেই, কোনো বড় দুর্ঘটনা নেই, কোনো বড় জরুরি অবস্থা নেই, তাও এই ধরনের ক্ষেত্রে একা এই তৌরিককে ফ্লাইট করতে দেওয়া, তৌরিককে এই ধরনের এয়ারক্রাফট তার একাকে ছেড়ে দেওয়া, এটা কিন্তু নিছক প্র্যাকটিস বা নিছক মহড়া নয়, বিশেষ মহড়া, যেটা কোনোভাবে ইউনুস সিন্ডিকেট করছিলেন। তার একটা বিশেষ কিছু কারণ ছিল, প্রাথমিকভাবে কারণ মনে করা হচ্ছে, গোয়েন্দা বলছে, বিশেষ যারা গোয়েন্দা রয়েছে তারা বলছে এই বিশেষ মহড়া বা এই গোপন মহড়া চালানো হচ্ছিল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বা ভারতের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নেওয়ার জন্য। এই একটা দিক, এবং চায়না কিভাবে তাদের ডোবালো সেই একটা দিকে তুলে ধরেছে। এবং এই আলোচনায় আমি একটা শেষ যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে F7। এই F7 কিন্তু এর আগে যেমন বাংলাদেশের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, F7 কিন্তু মায়ানমারের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। মায়ানমারে 2025-এ কিন্তু জুনে একটা এই J7 ক্র্যাশ করে, এবং সেটা কিন্তু চায়নার। পাশাপাশি এটা কিন্তু এই যে বেজিং, সেই বেজিংয়ের পাশে ইয়াংজাংও কিন্তু এই 2022 সালে এই ধরনের এয়ারক্রাফট, এই চীনের এই ধরনের এয়ারক্রাফট, সেটা কিন্তু রীতিমতো দুর্ঘটনার মুখে পড়ে। ফলে এই বিষয়টা স্পষ্ট যে চায়না মাল বেশি দিন টেকে না। এখানে আরও একটা বিষয় তুলে ধরার আছে, যে এই মোহাম্মদ ইউনুস এবং এই ওয়াকারুজ্জামান, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের স্লোগান উঠতে শুরু করেছে, এবং বাংলাদেশ কেনই গোটা ঘটনা চেপে দিতে চাইছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, এবং এই ষড়যন্ত্র যদি ফার্দার কোনো স্টাডিজ বা ফার্দার কোনো এনকোয়ারিতে চলে যায়, সেক্ষেত্রে এই এনকোয়ারিতে কিন্তু পরিষ্কার রিভিল হয়ে যাবে যে ভারতের বিরুদ্ধে কী ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে। ইন্টারন্যাশনাল লেভেলে যদি রিভিল হয়ে যায় ভারতের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি তারা নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে বাংলাদেশ কত বড় ষড়যন্ত্রকারী দেশ। এবং এই দুর্ঘটনা কোনোভাবে স্বাভাবিকভাবে দেখছে না কিন্তু সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই ওয়াকারুজ্জামান এবং ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো শুরু হয়েছে, যদিও এক্ষেত্রে ওয়াকারুজ্জামান বা মোহাম্মদ ইউনুস তারা কিন্তু রাষ্ট্রীয় শোক পালন করার যে বার্তা দিয়েছেন, পাশাপাশি এই দুর্ঘটনায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই ওয়াকারুজ্জামান বা ইউনুস তারা যে এই রকম গণহত্যা করলো, এক প্রকার গণহত্যা করে কি চাপা দিতে চাইলো, এবং কেন বাংলাদেশের মিডিয়া তরফ থেকে বারবার করে অভিযোগ আসে যে কেন তাদেরকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে খবর পৌঁছচ্ছে যে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেক বড় হতে পারে, এই দুর্ঘটনায় ষড়যন্ত্র আরও অনেক বড় হতে পারে। কেন সেই ষড়যন্ত্র রিভিল করতে বা কেন সেই ষড়যন্ত্রের উদ্ঘাটন করতে বাংলাদেশ দিচ্ছে না? তাহলে কি কোনোভাবে
এই ষড়যন্ত্র উদ্ঘাটন হলে বাংলাদেশের ওয়াকারুজ্জামান বা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বিপদে পড়তে পারে। কেন তারা এই দুর্ঘটনাকে চাপা দিতে চাইছে তাড়াতাড়ি?